এটি নিউজ দেখছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ। দর্শক, পেছনে ফেলে আসা 12ই ফেব্রুয়ারি আর আজ 12ই মার্চ, মাত্র এক মাসের ব্যবধানে বাংলাদেশের রাজনীতি এক নতুন অধ্যায়ে অবতরণ করেছে এবং আজ একটি ঐতিহাসিক দিন আপনারা জানেন। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ যে রায় দিয়েছিল, আজকে প্রথম অধিবেশনের মধ্য দিয়ে সেই রায়ের চূড়ান্ত সংসদীয় একটি রূপ পেয়েছে। 5ই আগস্ট 2024-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল, রক্তক্ষয়ী অভ্যুত্থান হয়েছিল, তার পরবর্তী সময়ে এই প্রথম নির্বাচিত সংসদ নিয়ে জন আকাঙ্ক্ষা যেমন আকাশচুম্বী, সংসদকে ঘিরে নানামুখী প্রত্যাশা যেমন রয়েছে, চ্যালেঞ্জও রয়েছে। তাই আমাদের আজকের স্বাধীন সংলাপের বিষয় রেখেছি নতুন সংসদ, প্রত্যাশা ও চ্যালেঞ্জ। আমার সঙ্গে দুজন সম্মানিত অতিথি রয়েছেন, একটু পরিচয় করিয়ে দিই। রয়েছেন খুলনা 4 আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে স্বাগতম। আরও রয়েছেন আমাদের সাথে রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার, আপনাকেও স্বাগতম জানাচ্ছি। আজকে সংসদ ঘিরে অনেক কিছু ঘটলো, অনেক কিছু হলো, আমরা দেখলাম সারাদিন, এবং সবার চোখ ছিল আসলে গণমাধ্যমে বা সংসদের দিকেই কিন্তু ছিল। যেমনটি বললাম যে নজিরবিহীন প্রতিবাদের সাক্ষী হয়ে যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের। এই বিষয় নিয়ে আলোচনা করব, তবে আমাদের সহকর্মী আশিকুর রহমান অপুর একটি রিপোর্ট রয়েছে, প্রতিবেদন রয়েছে, আমরা সেই প্রতিবেদনটি প্রথমেই দেখে নেব। ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদের স্পিকার পদত্যাগ করেন আর ডেপুটি স্পিকার ফৌজদারি মামলায় কারাগারে। এই বাস্তবতায় সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের একজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল 11টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নির্বাচিত হয়েছে বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করে আসা হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। আর ডেপুটি স্পিকার হন এতদিন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামাল। ইতিমধ্যেই আমি নিরপেক্ষতার খাতিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। শপথ নিয়ে এসে নতুন স্পিকার দায়িত্ব শুরু করতেই যান্ত্রিক গোলযোগে শব্দ নিয়ন্ত্রণ সমস্যা তৈরি হয়। তারপরই আজানের বিরতি। আমার মাইক অন না, হ্যান্ড মাইকে কথা বলছি। বিরতির পর শুরুতেই শোক প্রস্তাব। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বিগত সময়ে মৃত্যুবরণকারী সংসদ সদস্য, জুলাই যোদ্ধা, প্রয়াত বিশিষ্ট ব্যক্তি, বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ছিল শোক প্রস্তাবে। এই সংসদ গঠিত হওয়ার পরে যিনি সবচাইতে বেশি খুশি হতে পারতেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুল্মলতা ছুতে চায় পল্লবিত আঁচল তোমার। বিএনপি এবং জামাতের যৌথ সম্মতিতে শোক প্রস্তাবে যুক্ত হয় আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত যারা মৃত্যুবরণ করেছেন তাদের নামও। 24শে জুলাই না হতো তাহলে আমার মতো লোক ফাঁসির সেল থেকে এসে সংসদে স্থান পেতাম না। বিরোধী দলের চিফ হুইপ শোক প্রস্তাবে যুক্ত করেন শরীফ ওসমান হাদি, ফেলানী এবং আবরার ফাহাদের নাম। এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম আরেকটি প্রতীক শহীদ ফেলানী খাতুনের নাম আমরা প্রস্তাব করছি। শোক প্রস্তাবের পর অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া 133টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী, যা যাচাই বাছাইয়ের জন্য যাচ্ছে বিশেষ কমিটিতে। 133টি অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের। এদিকে রীতি অনুযায়ী সংসদ অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণ। আগে থেকেই ভাষণের সময় ওয়াকআউটের কথা জানিয়েছিল বিরোধী দল। অধিবেশনের সেই সময় আসতেই শুরু হয় হট্টগোল। প্রেসিডেন্ট উত্থাপন করবেন না, দয়া করে আপনাদের আসনে বসুন। স্লোগান আর মাইকবিহীন বক্তব্যেই রাষ্ট্রপতির ভাষণ দেবার প্রতিবাদ জানান বিরোধী দলের নেতারা। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিরোধী দলের ওয়াকআউটের পর রাষ্ট্রপতি ভাষণ দেন। এরপর সংসদ আগামী রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। রাজনীতির এই বাকবদলের সময় এই সংসদের কাছে প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠবে সংসদ আদৌ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, প্রতিফলন হয়ে উঠতে পারে কিনা। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।
জনাব আশরাফ কায়সার, আমার সহকর্মী আশিকুর রহমান অপুর সেই কথার শেষ অংশটুকু নিয়েই কিন্তু আপনার কাছে শুরু করতে চাই। আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক। আজকের যে প্রথম কার্যদিবস দেখলেন সংসদ অধিবেশনের, কেমন দেখলেন? এবং আমাদের এই রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক জগতে কিন্তু একটি ঐতিহাসিক দিনই আমি বলবো, এবং নতুনত্ব কিন্তু অনেক কিছু আমরা দেখলাম। অনেক ইয়ং পার্লামেন্টারিয়ান ছিলেন। তাছাড়া এবারই প্রথমবারের মতো আর কি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা দুজনেই কিন্তু প্রথমবারের মতো সংসদে গেলেন। এই যে নতুনত্ব এবং পুরনো চ্যালেঞ্জ সবকিছু মিলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? অপু যে প্রতিবেদনটি করেছেন তার শেষ লাইনটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি জাতীয় সংসদ কি করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারে, এখানে যারা সরকার দলে আছেন এবং যারা বিরোধী দলে আছেন তাদের প্রতিদিন এটি ভাবতে হবে। দেখুন, সংসদে আপনি রাজনীতি করতে পারবেন, অপরাজনীতি করতে পারবেন, দুর্নীতির অভিযোগ তুলতে পারবেন, দুর্নীতির অস্বীকার করতে পারবেন, এসব কিছু আমাদের চেনা। কিন্তু যেটি আমাদের চেনা না সেটি হচ্ছে যেই 1 মাস আগে যে ভোটটি হয়েছে, যেই প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা জনগণের দোরগোড়ায় গিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা রাজনীতি করছেন কিনা, সরকার চালাচ্ছে কিনা, সেটি আমাদের দেখার বিষয়। আমরা গভীর মনোযোগের সাথে লক্ষ্য করব যে প্রতি 3 মাস পর পর সংসদটি কতটুকু কার্যকর হলো, কতটুকু জনবান্ধব হলো, কতটুকু জনগণের আশা আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারলো। এটি একটা নতুন ধরনের পরীক্ষা, কারণ অতীতে আপনি দেখেন কেন আজকের দিনটি এত গুরুত্বপূর্ণ। এই অনেক দিন পরে, প্রথম বলবো না, অনেক দিন পরে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদেরকে আমরা সংসদে দেখতে পেলাম। অন্তত 3টে নির্বাচনে আমরা জনগণের ভোটে কাউকে নির্বাচিত হতে দেখিনি। সংসদের আপনি দেখেন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি 17 বছর নির্বাসিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ 9 বছর গুম হয়েছিলেন। আমি একজন মন্ত্রীকে চিনি, 12 বার জেল খেটেছেন। আপনি জাস্ট তাদের ক্রেডেনশিয়াল এবং প্রোফাইলটা দেখেন। মানে এই সংসদ একটা যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে উত্তরণ ঘটানো সংসদ। গণ অভ্যুত্থানটিকে আজকে যারা ছোট করে দেখে, খাটো করে দেখে, বিতর্ক করে, তাদের অবগতির জন্য বলছি, এই যে তরুণ নেতারা এসছেন, তাদের কারো বাংলাদেশের রাজনীতিতে নির্বাচিত হয়ে সংসদে আসার মতো অবস্থা ছিল না। এবং আপনি জানেন যে আজকে বিশেষ কয়েকজন অতিথি আমন্ত্রিত হয়েছিলেন। গণ অভ্যুত্থানের সময় যাদেরকে আমরা আইকনিক চরিত্র বলেছি, সেই রিক্সা চালক যিনি আপনার একজন নিহতকে নিয়ে আপনাদের এই অফিসের পাশেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন, হসপিটালে যেতে পারছিলেন না। এই মানুষগুলো যে জাতীয় সংসদে যেতে পারে, আমাদের শুরুটা দারুণ লেগেছে। আমাদের মনে হয়েছে যে এইটি জনগণের সংসদ হওয়ার একটা তুমুল সম্ভাবনা রয়েছে। আচ্ছা, যেটি হয়েছে যে এই যে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আপনি যে প্রতিবাদটি দেখতে পেলেন, দেখুন এই রাষ্ট্রপতির অধীনেই তো নাহিদ আসিফরা উপদেষ্টা হিসেবে 8 তারিখে শপথ নিয়েছেন। তখন তারা তো প্রতিবাদ করেনি। তার মানে আমাদের গলতটি 5ই অগাস্টের পর থেকে শুরু হয়েছে। আমরা যে সরকারটি গঠন করেছি সেটি কি অভ্যুত্থান পরবর্তী সরকার হয়েছে, নাকি আসলে সাংবিধানিক ধারাবাহিকতার একটি সরকার হয়েছে? আজকের সংসদে যদি আপনি দেখেন যে রাষ্ট্রপতি কি করে বক্তৃতা দিতে এলো, সেটি যারা সাংবিধানিক ধারাবাহিকতা বলছেন তাদের পক্ষে যুক্তি রয়েছে। আবার আপনি প্রতিবাদ করতেও পারেন, আপনি 18 মাস আগে করেননি বলে আজকে করতে পারবেন না, আমরা তাও মনে করি না। সংসদকে আমরা প্রাণবন্ত, কার্যকর, যুক্তিপূর্ণ প্রতিবাদের জায়গা হিসাবেই দেখতে চাই। অতীতে আমরা কাউকে গান গেতে দেখেছি, কাউকে আত্মতুষ্টি পেতে দেখেছি, কাউকে স্তাবক হতে দেখেছি। সেগুলো দেখেন, মানুষ এখন এত সেন্সিটিভ, যাকেই ওই রোলে আবার দেখতে পাচ্ছে তাকে অপছন্দ করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলবো, উনি কিন্তু বারবার বলছেন ওই রাজনীতি থেকে বেরিয়ে আসতে। তিনি একটা মিতব্যয়ী মানুষের মতো সাদাসিধে পোশাক পরা এবং আপনার অনাড়ম্বর জীবনযাপনের একটা উদাহরণ তৈরি করতে চাচ্ছেন। তার সরকারে এবং তার এমপিরা যেন সেটিকে বুঝতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে এই প্রেসিডেন্টের আজকের তো বক্তৃতা গেল, তবে একটি অর্জন আপনাকে বলি। এই ভদ্রলোক যখন প্রেসিডেন্ট হয়েছিলেন আমরা খুব অবাক হয়েছিলাম যে আওয়ামী লীগের মতো দলে আরও অনেক ক্যান্ডিডেট ছিলেন, কি করে উনি হলেন। এই রহস্য কিন্তু এখনও আমরা বুঝতে পারিনি। উনি অনেক কিছু বলছেন, কিন্তু ধরেন যে এই প্রেসিডেন্ট আজকে যে ভাষণ দিয়েছেন এটি আমাদের একটা বড় অর্জন। ধরে নিলাম উনি দোসর, উনি ফ্যাসিস্টেরই একটা অংশ, কিন্তু উনি তো আসলে 17 বছরের দুঃশাসনের নিন্দা করেছেন, দুঃশাসনের বর্ণনা দিয়েছেন, এবং যারা জুলাই আগস্টে জীবন দিয়েছে তাদের শহীদ বলেছেন, এবং তিনি গত কয়েক মাসে এমন সব কথা বলছেন, আর তাকে আমরা আবার চিনতে পারছি না। মানে লোকটাকে বারবার চিনতে আমাদের অসুবিধা হচ্ছে। তবে বিএনপিকে আমি অনুরোধ করব, তাদের খুব হিসাব করে ভাবতে হবে।
যে এই প্রেসিডেন্টকে তারা কতদিন রাখতে পারেন। ধরুন আমি জানি যে আগামী নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে, তখন বিএনপি হয়তো একটি সুবিধা পাওয়ার জন্য প্রেসিডেন্টকে আরও কিছুদিন রাখতে চাইতে পারেন, কেননা পরবর্তী প্রেসিডেন্ট যেন ওই 3 মাস 4 মাস দায়িত্ব পালন করে, সেই সুযোগটি রয়েছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সাধারণ মানুষ এই রাষ্ট্রপতির থেকে যাওয়াটা অতটা ভালো চোখে দেখছে না। কি হতো যদি 5ই অগাস্টে শেখ হাসিনার সাথে ওনাকেও পালিয়ে যেতে হতো? আমরা তো সেই শূন্যতা পূরণ করেও এগুতে পারতাম। ওই বাস্তবতাটিকেও মাথায় রাখতে হবে। আচ্ছা, আমাদের সাথে একজন সাংসদ যেহেতু রয়েছেন, তার কাছেই আসতে চাই। আপনি এই প্রথম দিনের যেই কার্যদিবসটি ছিল, কেমন দেখলেন? প্রাণবন্ত কতটুকু মনে হয়েছে? কার্যবিধি অনুযায়ী যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয়েছে কিনা, পুরনো ধাঁচটি রয়ে গেছে কিনা, বা সব মিলিয়ে আপনার কি মনে হয় আজকের দিনটি আপনার কেমন কেটেছে? দেখুন, একজন নতুন সাংসদ হিসাবে অবশ্যই আজকের এই ইভেন্টটি আমার জন্য এবং জনগণের জন্য একটা এক্সাইটিং একটা ইভেন্ট ছিল। এর পাশাপাশি একটা ইমোশন আমাদের মধ্যে কাজ করেছে, একটা ট্র্যাজেডি থেকে একটা ইমোশন তৈরি হয়েছে যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই 17 বছর যিনি যুদ্ধ করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য, নিজে অত্যাচারিত হয়েছে, নিজের পরিবার অত্যাচারিত হয়েছে, তার দলের লোকজন অত্যাচারিত হয়েছে, দেশের মানুষ অত্যাচারিত হয়েছে। সমস্ত অত্যাচারকে তিনি নিজে ধারণ করেছেন। বাংলাদেশের গোটা মানুষের আবেগকে, গোটা মানুষের রাজনৈতিক চেতনাকে তিনি নিজে এক হৃদয়ে ধারণ করেছিলেন। এইরকম একটি ডেমোক্রেসির আপনার উত্থানের জন্য এবং গণতন্ত্রের অভিযাত্রার জন্য সেই মানুষটি এটা শেষ পর্যন্ত দেখে যেতে পারলেন না, যেটা আজকে যে ইভেন্টসটা হলো, সেজন্য আমাদের সবার মধ্যে একটা ইমোশন কাজ করেছে তার অনুপস্থিতিতে। এখন বলছি যে আজকের এই ইভেন্টটি আমার জন্য এবং আমাদের সকলের জন্য এক্সাইটিং ছিল এই জন্য যে দেখেন, আমরা সংসদটা শুরু করব কিভাবে, এইটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, যেহেতু স্পিকার নেই। হু উইল প্রিজাইড ওভার দ্য সেশন, এটা একটা বিরাট কোশ্চেন ছিল। দেখেন, আমাদের সরকারি দল, বিরোধী দল, সমস্ত রাজনৈতিক দলের মধ্যে যে আনএনিমাস ইউনিটি, আমরা এটাকে কি আইন দ্বারা সিদ্ধ করব না ডক্ট্রিন অফ নেসেসিটি দ্বারা সিদ্ধ করব যে একজন পার্লামেন্টের সদস্যর দ্বারা আপনার প্রিজাইড ওভার হলো, তারপরে তিনি স্পিকার নির্বাচন করলেন, তারপরে একজন স্পিকার বসলো, সেশন শুরু হলো। 73-তে একবার এরকম ঘটনা ঘটলো, 73-তেই তো 73-তে প্রথম অধিবেশনে এরকমই একটা ঘটনা ঘটেছিল, তাই না? মাওলানা রশিদ তর্কবাগীশ, উনি এরকম একজন সদস্য হয়ে তারপর স্পিকার নির্বাচন করেছিলেন। আজকের এরকম একটা অভূতপূর্ব দৃশ্য আমরা দেখলাম যে জিরো থেকে যে শুরু করা যায়। আমাদের এই যে রাজনীতিবিদরা, 24-এর গণঅভ্যুত্থানের সকল রাজনীতিবিদরা দেখেন, এখানে মানে কোনো ক্যাওটিক সিচুয়েশন না, সব ঐক্যমতের ভিত্তিতে আমরা করলাম। স্পিকার নির্বাচিত হলো, ডেপুটি স্পিকার নির্বাচিত হলো, শোক প্রস্তাব হলো, প্রেসিডেন্টের ভাষণে ওয়াক আউট করলেন। এটাও কিন্তু ডেমোক্রেসির একটা সৌন্দর্য, পার্লামেন্টারি একটা সৌন্দর্য, ওয়াক আউট করা, সেটাও করলো। এবং ইনশাল্লাহ আগামী যে 15 তারিখে আবার সংসদ বসতে যাচ্ছে, সেখানে আবারও সরকারি দল, বিরোধী দল বসবে এবং আমাদের এই যে দিবসের যে কার্যাবলীগুলো ছিল সব কিছু কিন্তু পালন করা হয়েছে। এই যে আপনার অধ্যাদেশ যে 133টা, সেটা পরিণত হলো, 5টা কমিটি হলো সংসদীয়। মানে আজকের দিবসটা খুবই সাকসেসফুল এবং জনগণের যে প্রত্যাশা আপনারা বলছেন, যে আশরাফ কায়সার ভাই যেটা বললো যে প্রতিবেদকের শেষ বক্তব্যটা যে জনগণের আশা এবং প্রত্যাশার প্রতীক হয়ে উঠতে পারবে কিনা, আজকের অনুষ্ঠান দেখে আমাদের কি মনে হয় না যে আমাদের মধ্যে যে একটা টু এস্টাবলিশড ডেমোক্রেসি, উই হ্যাভ এ হারমোনিয়াস কোঅপারেশন, তাই না? এই হারমোনিয়াস কোঅপারেশনটা আমাদের বজায় থাকবে ইনশাআল্লাহ। যে ওয়াকআউট করে বা প্রতিবাদ করে, এটা কিন্তু ডেমোক্রেসির একটা, আপনি তো আশার কথা বলছেন, আসলে চ্যালেঞ্জগুলোর কথাও কিন্তু সাথে সাথে চলে আসে। চ্যালেঞ্জগুলো হলো, আমি আমার ব্যক্তিগত অনুমান থেকে বলছি যে এখানে যে প্রথমে হলো যে জুলাই সনদ দেখেন, বিএনপি প্রথম এই জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং বলছে যে দাড়ি, কমা, সেমিক্লোন সব কিছুই আমরা
অক্ষরে অক্ষরে পালন করব, নোট অফ ডিসেন্ট সহ। কিন্তু জুলাই সনদ স্বাক্ষরিত নোট অফ ডিসেন্ট সহ সেখানে একটা প্রচুর ডিবেটস অ্যান্ড আর্গুমেন্টস হবে, যেটা খুবই ভাইব্রেন্ট, প্রাণবন্ত, উপভোগ্য হবে। এবং দেখেন যে বিএনপি আপনার এই আজকের সংসদের অধিবেশনের আগেই আমরা ডেপুটি স্পিকারটা বিরোধী দলকে দিতে চেয়েছিলাম। আমাদের জুলাই সনদে কিন্তু রয়েছে যে ডেপুটি স্পিকারটা আপনার বিরোধী দল থেকে পাবে, কিন্তু সংবিধানে এখনো সংযুক্তি হয়নি। আমরা তাহলে আগেই দিচ্ছি, তার মানে জুলাই সনদ যে আমরা দাড়ি কমা সেমিকোলন দিয়ে মানব, তার একটা দেখেন উদাহরণ যে জুলাই সনদে আছে। আপনি যদি সেই জন্য ধরেন যে জুলাই সনদে আছে, সে তো সংবিধানে এখন ইনকর্পোরেট হয়নি, তার আগেই কিন্তু আমরা অফার করছি। তাহলে বিএনপির এই যে পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস জুলাই সনদ বা জুলাই চার্টার, অতএব প্রত্যেকটা আমাদের যে গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে যে জুলাই সনদ তৈরি হয়েছে, এর প্রত্যেকটা জিনিস আমরা ডিবেটস হবে, আর্গুমেন্টস হবে, তর্ক বিতর্কের একটা মানে জ্ঞানের একটা ফলগু ধারা বয়ে যাবে। মানুষ সেটা উপভোগ করবে। এই যে আমাদের টকশোগুলো মানুষ উপভোগ করে না, আমাদের নিশ্চয় এই সংসদটা একটা উপভোগ্য সংসদ হবে। মানুষ দেশের আইন কানুন নিয়েও কিছু শিখতে পারবে, জানতে পারবে, এবং মানুষ জনগণ এতে অংশগ্রহণ করতে পারবে সংসদ সদস্যরা কী করছে। ওই আশরাফ কায়সার ভাই যেটা বলছিল যে গত 17 বছরে যে সংসদ এটা কমেডিতে পরিণত হয়েছিল, সেটা হওয়ার কোনো অবস্থাই নেই। কারণ কি এখানে অনেক ইস্যুজ, মেনি ইস্যুজ, আপনার তো এই যে কমিটি করার সুযোগই তো আপনি পাবেন না। আজকে আমি সংসদে উপস্থিত ছিলাম একজন নতুন সাংসদ হিসাবে, আমি তো দেখলাম যে মানে সময় যে কিভাবে চলে গেল এতগুলো ইস্যু সলভ করতে, যে এবং নেক্সট পার্লামেন্টে, দ্যাট মিনস নেক্সট সেশনে আরও অনেক ইস্যুজ রয়েছে। এখানে দেখেন আপনাদের যারা জুলাইতে গণ অভ্যুত্থানে আত্মাহুতি দিয়েছে, তারপরে বেগম খালেদা জিয়া যিনি মানে মাদার অফ ডেমোক্রেসি হিসাবে খ্যাত, তার উপর আলোচনা হয়েছে। জুলাই যে সমস্ত যোদ্ধা মারা গেছে তাদের উপর আলোচনা হয়েছে। মানে সংসদ একটা প্রাণবন্ত সংসদ হয়েছে, এবং এর থেকে ভালো কিছু প্রত্যাশা আমরা অবশ্যই করি, এবং সেই প্রত্যাশাটা আমার দৃঢ় বিশ্বাস এই সংসদ পূরণ করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে এই সংসদ হবে আমাদের আশা এবং আকাঙ্ক্ষার একটা মূর্ত প্রতীক। আমাদের একজন দর্শক আছেন, তার ফোনটি একটু নেব। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। আমি ফরিদপুর থেকে বলছি, জয়নুল আবেদিন। জি বলুন। আমি এই যে সাংবাদিক কাইসার সাহেবের কাছে আমার প্রশ্ন। জি। এই যে আমাদের যে উপদেষ্টা যে রাজপুত্র ছেলেরা যে রাষ্ট্রপতির কাছে যে শপথ নিল, ওনরা নেওয়ার পরে এখন যে এই যে আজকে যে এই রাষ্ট্রপতি যে আইনমন্ত্রী 133টা নাকি অধ্যাদেশ করলো, এগুলির কি হবে? ওনরা যে আজকে ওয়াক আউট করলো, তো এগুলির কি হবে? জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আশরাফ স্যার, আপনার কাছে এই প্রশ্নটির সাথে আমি একটু যোগ করতে চাই। সেটি হলো যে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর যে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা, তার কাছে শপথ নেওয়া হয়েছে আজ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে। সেই রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতাকে স্ববিরোধিতা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এটা কেন এটা করা হলো সেই প্রশ্ন তুলেছেন তিনি। আপনার কাছেও আমি একই প্রশ্ন রাখতে চাই, এটা স্ববিরোধিতা কিনা? নিশ্চয়ই স্ববিরোধিতা। কেননা আমরা সেই 5ই অগস্ট এবং 8ই অগস্ট এই কথাটি বলেছিলাম যে অভ্যুত্থানটি হয়েছিল যেভাবে, সরকারটি সেভাবে গঠিত হয়নি। আপনি বঙ্গভবনকে স্বীকার করে, রাষ্ট্রপতিকে স্বীকার করে, তার অধীনে শপথ নিয়ে তার ধারাবাহিকতার সাক্ষ্য হিসাবে সরকারটি গঠিত হয়েছিল। ওই অন্তর্বর্তী সরকারে আজকে যারা সংসদে আছেন তাদের অনেকেই শপথ নিয়েছিলেন। কাজেই এভাবে চিন্তা করলে এটি নিশ্চিতভাবেই স্ববিরোধিতা। তবে গত 18 মাসে তারা ওই রাষ্ট্রপতিকে বদলানোর জন্য, তাকে মানে বাদ দেওয়ার জন্য অনেক আন্দোলন করেছেন, যমুনা ঘেরাও করেছেন, এগুলোও হয়েছে। এমন না যে আজকেই প্রথম তারা তার প্রতিবাদ করেছেন। দেখুন, রাজনীতি একেবারেই সরলীকরণ করে দেখার সুযোগ নাই। আজকে যদি ওই তরুণরা সরকার গঠন করত, তাহলে তারা কি করত? এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে নেই। তারা বিরোধী দলে আছেন, সরকার গঠন করেছে বিএনপি। কাজেই বিএনপি তার মতো করে, যেমন সংবিধান সংস্কার পরিষদের শপথ বিএনপি নেয়নি। আমি কিন্তু মনে করি যে বিএনপি যদি চার্টারে সাক্ষ্য দিয়ে থাকে এবং নোট অফ ডিসেন্ট সহ
অথবা বিএনপি যদি বিএনপির প্রধান জনসভাতে কিন্তু গণভোটের পক্ষে বলেছেন, হ্যাঁর পক্ষে বলেছেন, এই হ্যাঁ নিয়ে উনি কি করবেন উনি যদি সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেন? কেননা আপনি তো সংসদ সদস্য হিসাবে আপনার মৌলিক কাঠামোর পরিবর্তন করতে পারবেন না। সংস্কার পরিষদের সদস্য হিসাবে আপনি সংসদীয় ব্যবস্থার মৌলিক কাঠামোর পরিবর্তন করতে পারবেন। কথার কথা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হবে কি না, ৭০ অনুচ্ছেদ থাকবে কি থাকবে না, এই জাতীয় মৌলিক প্রশ্নের উত্তর এখন বিএনপিকে জুলাই আন্দোলন এবং জুলাই সনদকে পাশ না কাটিয়ে বিএনপি কি করে সৃজনশীলভাবে এই প্রশ্নের উত্তর দিবে সেটি আমরা দেখার অপেক্ষায়। তবে আজকে দেখুন, পার্লামেন্টে প্রতিবাদ খুব স্বাভাবিক ঘটনা। প্লাকার্ড নিয়ে প্রতিবাদ আমাদের কাছে অভিনব মনে হয়েছে, কিন্তু এটি সারা বিশ্বে গ্রহণযোগ্য। অনেক পার্লামেন্টে কিন্তু হাতাহাতি মারামারির ঘটনাও ঘটে। আমরা প্রতিবাদ না দেখতে দেখতে আমাদের ধারণা হয়েছে, যেমন দেখেছেন আগে যারা অপোজিশন ছিল তারা প্রায় জিজ্ঞেস করতো যে আমাদের বলে দিন আমরা কি সরকারি দল নাকি বিরোধী দল। ওই লজ্জা থেকে বাংলাদেশ একটা প্রতিবাদ মুখর সংসদ যদি তৈরিও হয়, তবে ইতিবাচক রাজনীতির প্রতিবাদ আমরা দেখতে চাই। আপনি যে কথাটি শুরুতে বলছিলাম যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে কিনা, সেটি কিন্তু ইতিবাচক রাজনীতি দিয়ে করতে হবে। এখন আপনি যদি মাঠের রাজনীতিকে সংসদে আনেন কিংবা সংসদের বিতর্ককে মাঠে নিয়ে যান, এই চর্চা বাংলাদেশে ৫৪ বছর হয়েছে। এই সংসদের কাছে কিন্তু এই প্রত্যাশা আমাদের না। তবে আমি হেলাল ভাইয়ের সাথে একমত যে যেইভাবে আজকে কিন্তু ধ্বংসস্তূপ থেকে, শূন্য থেকে সংসদের অধিবেশন তৈরি হলো। একজন সদস্য সভাপতিত্ব করলেন, স্পিকার মনোনীত হলো, ডেপুটি স্পিকার হলো, 5টি কমিটি হলো। এগুলো আমরা দেখে এবং 133টি অর্ডিন্যান্স যেটি অন্তর্বর্তী সরকার করে গেছে সেগুলো আলাপ আলোচনার জন্য উত্থাপন করা হলো। আমাদের মনে হয়েছে যে শূন্য থেকে একটা দারুণ সংসদের সূচনা হলো। প্রতিবাদ খুব স্বাভাবিক ঘটনা, এবং তারা যে রাষ্ট্রপতিকে ইস্যু হিসাবে ব্যবহার করবে এটি আজকে আমরা না, আরো আগে থেকে বুঝতে পারছি, বোঝা যাচ্ছে তারা আভাস দিয়েছিল। কাজেই বিএনপিকে সরকারি দল হিসেবে এটা মোকাবেলা করতে হবে। জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছে আসতে চাই। আজ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, কিন্তু আজ সরকারি দল হিসেবে বিএনপি তাদের শুরুটা করেছে জুলাই সনদ ভঙ্গের মধ্য দিয়ে। এটি বাংলাদেশের মানুষের কাছে বিএনপি কিন্তু ভালো বার্তা দিল না। আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমি তো প্রথম বক্তব্যে বললাম যে জুলাই সনদ তো সার্জিস আলমদের আগেই আমরা স্বাক্ষর করেছি। ওরা স্বাক্ষর করলো কবে? আমি ডিবেটে যেতে চাচ্ছি না। আমরা তো সবার আগে স্বাক্ষর করেছি না, জামাতের আগেও আমরা স্বাক্ষর করেছি। জামাত বলেছে যে করবো না, কিন্তু করেছে। আর সার্জিসরা করছে আপনার আরো পরে, এই কিছুদিন আগে মনে হয়, তাই না? এবং জুলাই সনদ আমরা রিপিটেডলি উই আর টেলিং যে আমরা জুলাই সনদের দাড়ি কমা সেমিক্লোন সবই আমরা আলোচনা, তর্ক বিতর্কের মাধ্যমে সবই আমরা মানা হবে। এবং তার একটা উদাহরণও দেখালাম যে ডেপুটি স্পিকারটা আপনাদের জুলাই অধ্যাদেশ সনদে আছে, ইনকর্পোরেট হয়নি এখনো, তারপরও আমরা কিন্তু এটা একটা কর্ডিয়ালিটি শো করলাম জুলাই সনদের প্রতি, তাই না? তাহলে আপনি এখন কিভাবে প্রমাণ করতে চান? সেই কাদম্বিনী মরিয়াই প্রমাণ করিল যে কাদম্বিনী এখন মরেছে, এরকম একটা কি আছে না, কাদম্বিনী মরিয়াই প্রমাণ করিল। আমরা জুলাই সনদের প্রতিটি জিনিস আমরা পালন করব। এই যে দ্বিতীয় যে শপথ, দ্যাট মিনস সংবিধান সংস্কার পরিষদ যে বলছে জুলাই সনদে নাকি এটা আছে, সংবিধানে তো আর নেই। তারপরেও আমরা বলছি যে যদি আপনার এটা যৌক্তিক হয় এবং যুক্তিগ্রাহ্য হয়, আমরা যদি প্রমাণ করতে পারি, যদি যুক্তিতর্কে বোঝাতে পারেন যে সংবিধান সংস্কার পরিষদের শপথটা প্রয়োজন, আমরা কি নিব না? তা কি বলেছি বলেন? জুলাই সনদের কোনটা ভঙ্গ করলাম? আমরাই তো জুলাই সনদ সবার আগে স্বাক্ষর করেছি। অতএব আপনি এই কথাগুলো সার্জিস আলম বলছে, পলিটিক্যালি এটা সে বলতে পারে, কিন্তু আপনি দেখবেন যে সংসদে আমরা জুলাই সনদের ব্যাপারে আমরা অন্য দলের থেকে বেশি কর্ডিয়াল। আমি আরেকটি প্রশ্নে আপনাকে রাখতে চাই যে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে জামাতের সাথে আপনাদের পথ চলা বা বোঝাপড়াটা কেমন দেখেছেন? আজকে কেমন মনে হয়েছে? না, আজকে তো আমাদের বললাম যে ইনসেপশন অফ দ্য ফার্স্ট সেশন ইট ওয়াজ ভেরি গুড অ্যান্ড ভেরি কর্ডিয়াল। এবং লাস্টে যে রাষ্ট্রপতির ভাষণের উপরে তারা ওয়াকআউট করলো, এটা তো মানে আপনার তর্কের খাতিরে আমরা বলতেই পারি যে এক ধরনের স্ববিরোধিতা,
বলতে পারেন যেহেতু এই রাষ্ট্রপতির আন্ডারেই ডক্টর ইউনূস সরকার সহ আজকে সংসদে অনেক উপদেষ্টাগণও আপনারা শপথ নিয়েছেন। আপনার প্রশ্নকর্তা একটা প্রশ্ন করেছে যে অধ্যাদেশটা তো রাষ্ট্রপতির স্বাক্ষরে ডক্টর ইউনূস প্রণয়ন করেছে, তাই না? তা আপনি কোনটা ধরবেন? অন্তর্বর্তীকালীন সরকার প্রণয়ন করেছে অধ্যাদেশ না রাষ্ট্রপতির মাধ্যমেই তো করতে হয়েছে। তাহলে তো আপনি এই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা না করলে আপনার জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, তাই না? সুতরাং এই যে জিনিসগুলো আপনার এইটা এক ধরনের মানে আমি বলি যে রহস্যময় জিনিস মনে হয় আমার কাছে, যে জুলাই সনদটা কিভাবে আপনার বাস্তবায়ন হবে এটা আলোচনা সমালোচনার মাধ্যমে বলে কি মানুষ দেখে আমি বলে যে গণভোটের রায়ের ফলে বাস্তবায়ন। আচ্ছা, গণভোটটা কি জুলাই সনদ বাস্তবায়নের জন্য হয়েছিল? জুলাই সনদটা মানবো এই জন্য গণভোট। জুলাই সনদটা আমরা মানবো যেহেতু আমাদের একে অপরের প্রতি বিশ্বাস ছিল না, এই জন্য আমরা জনগণের উইলটা নিলাম, আমাদের রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট ছিল। এখন এটাকে জনগণের উইলটা হলো গণভোট, আমাদের রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট ছিল। এখন এটা হাউ টু ইমপ্লিমেন্ট, আইনি কায়দায় কীভাবে করা যায়, এর জন্য তার গণভোট হয়নি। এটা এখন আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এই সমস্ত জিনিস। এইটাই আমি আপনার কাছেও রাখতে চাবো যে এই ইমপ্লিমেন্টেশনের জায়গাটা এখানে আসলে তারা কিভাবে কাজ করতে পারে, এখানে গণভোটটা কিভাবে কাজ করে আমি সেটা বলছি। গণভোট তো হয়েছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করি তার একটা কমিটমেন্ট, যেহেতু বিশ্বাসের একটা বিষয় ছিল। ইমপ্লিমেন্টের তো আইনি বিষয় এটা না। আমি বিরোধিতা করি। আমি বলি যে যখন জুলাই সনদ চার্টার হলো, এটি ঠিক যে বিএনপি সবার আগে স্বাক্ষর করলো উইথ নোট অফ ডিসেন্ট, জামাত আরও পরে করলো, আর এনসিপি নির্বাচনের কয়েকদিন আগে করলো। ইতিহাসে ব্যাপারটা এরকমই আছে। তখন প্রশ্ন উঠল যে এই সনদ বাস্তবায়ন হবে কি করে। তখনই যেহেতু 90-এ আমাদের একটি অভিজ্ঞতা আছে, কেউ কথা রাখে না, অতএব আমরা তার পরিবর্তন চাইলাম। তখন হলো যে একটি গণভোটে যাওয়া যাক। এটি কিন্তু আইন বিশেষজ্ঞরা ওই ঐক্যমত্য কমিশনকে বলল 3টি অপশনের একটি হচ্ছে গণভোটে যাওয়া, যেটি তাদের মনে হয়েছে সবচেয়ে শক্তিশালী অপশন। কাজেই গণভোটটির ভিত্তিতে আপনি বুঝে ফেললেন যে বাংলাদেশের মানুষ এই সনদের অধিকাংশ বিষয় বাস্তবায়ন করতে চায়। তখন আপনাকে সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিয়ে ওই গণভোটের রায় বাস্তবায়নের জন্য আপনি মনোনীত হলেন, যেটি বিএনপি শপথ নিল না। বিএনপি মনে করলো এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক। 10 সেকেন্ড, এটা ঠিক, আপনার এই বক্তব্য ঠিক, কিন্তু কিভাবে বাস্তবায়ন হবে, কোন কোন আইন দ্বারা, কোন পদ্ধতিতে, কোন তরিকায়? না, এটি হয়েছে সেটার জন্য কি গণভোট? আমি সেটার জন্য গণভোট। আমি বলি কেন, এটি হচ্ছে প্রচলিত সংসদে বসে আপনি কোনো বড় সংস্কার করতে পারবেন না, কারণ আপনি তো ওই সংসদের সদস্য। অতএব আপনাকে সংস্কার পরিষদের সদস্য হতে হবে সংসদের সংস্কার করতে হলে। যেমন আপনি সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষ করতে চান, সেটি করতে হলে এটি মৌলিক সংস্কার, ওটি আপনাকে করতে হবে আরেকটি সংস্কার পরিষদ বলি বা যে নামেই ডাকি না কেন তার সদস্য হিসেবে। গণভোটটা তো আরেকটা দরকার হবে পরে। না, গণভোট আপনাকে বলে দিয়েছে সেটি করতে। আচ্ছা, সালাউদ্দিন আহমেদ ওই দিন যেটি বলেছেন প্রথম দিন আপনাদের শপথের দিন, যে আমরা এটিকে সংবিধানে সংযুক্ত করে তারপরে শপথটি নিতে চাই। আমি তার কথায় আস্থা রাখতে চাই। আপনি যে প্রশ্নটি করেছেন, বিএনপির কাছ থেকে আমি দেখতে চাই যে তারা ভিন্ন কোনো অভিনব সৃজনশীল পথ আমাদের দেখাতে পারে কিনা, যে তারা রাষ্ট্রের সংস্কার করবে, সংসদের সংস্কার করবে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। যদি তারা না করে তাহলে কিন্তু ইতিহাসে তারা দায়বদ্ধ থাকবে যে যেই পাটাতনের উপরে দাঁড়িয়ে তারা নির্বাচিত হয়েছে এবং যেই আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে হাসিনা পালিয়ে গেছে এবং গণতান্ত্রিক পথে বাংলাদেশ এগিয়েছে, সেই সংস্কারের পথে বিএনপি হাঁটছে না। দেখুন, আপনি একজন ডেপুটি স্পিকার অফার করে আপনি মনে করবেন না যে সংস্কারের কাজটি করে ফেললেন। আপনাকে অনেক মৌলিক সংস্কারে হাত দিতে হবে। তবে বিএনপি যদি মনে করে থাকে যে তাদের অনেক মৌলিক সংস্কারে আর আগ্রহ নাই, সেটিও তাদের বোল্ডলি বলতে হবে। আমি শুধু আপনাকে একটা জিনিস বলি, আমাদের একটা ভজঘট সিচুয়েশন হয়েছে। এই রাষ্ট্রপতি, এই 8ই অগাস্টের শপথ এবং আজকের ভাষণ সব মিলিয়ে আমরা এটি নিয়ে যত তর্ক করব তত নিজেদের ভেতরের দুর্বলতা বেরিয়ে আসবে। এটি রাজনৈতিক ঐক্যমত্যের বিষয়। এটি এক টেবিলে বসে জামাত ইসলামী, বিএনপি, এনসিপিদের বসে ঠিক করতে হবে। দেখুন, মানুষ এই সার্কাস, এই ড্রামা, এই রাজনৈতিক বিতর্ক আর দেখতে চাচ্ছে না। তারা মনে করেছে যে আওয়ামী লীগ বিদায় নিয়েছে, আমরা এখন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে, এরা নিজেরা ঠিক করে ফেলুক আমাদেরকে সংস্কারটি তারা কি করে করবে।
কাজেই মানুষের প্রত্যাশা কিন্তু এই তর্ক বিতর্ক না। হ্যাঁ, তর্ক বিতর্ক হবে, পার্লামেন্টে হবে, আপনি যুক্তিতর্ক দিবেন, এটিও রেকর্ডেড থাকবে আপনি কি বলেছিলেন, ওনারা নির্বাচিত হওয়ার আগে কি বলেছেন, নির্বাচিত হওয়ার পরে কি বলেছেন, কোনো পার্থক্য থাকলে মানুষ সেটি দেখতে পাবে। কিন্তু আপনাদেরকে সলিউশনের মানে প্রেক্ষাপট নিয়ে হাজির হতে হবে। মৌলিক সংস্কার, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে কি না, আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রার্থীদেরকে কিভাবে মনোনীত করবেন, আপনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য কী করে করবেন, আপনি এই যে আমরা বারবার বলি দুর্নীতিমুক্ত শাসন করতে হবে, কি করে করবেন। দেখুন, আমি মুখের কথায় বললাম রেটরিক্সের মতো যে দুর্নীতিমুক্ত শাসন দিব, এই কথাতে বাচ্চা ছেলেমেয়েরাও হাসবে যদি না আপনি একটি প্রক্রিয়ার কথা বলতে পারেন যে এই প্রক্রিয়াতে এগুলে, যেমন দুর্নীতি দমন কমিশন, আপনি জানেন যে এখন চেয়ারম্যানও নাই, কমিশনারও নাই। এখন বিএনপি তাদের দলের লোককে দিবে নাকি তারা যোগ্য লোককে দিবে নাকি দলের লোকই যোগ্য হয়ে উঠবে, এগুলো আমরা দেখার বিষয় রয়েছে। জনাব আজিজুল বারী হেলাল, জনগণের প্রত্যাশা পূরণে সংসদ, সরকার ও বিরোধী দলকে কিছু সুনির্দিষ্ট জায়গায় দায়িত্বশীলতার প্রমাণ দিতে হয়। আপনি সরকারি দলের এমপি, আপনার কাছে জানতে চাবো কিছু জিনিস, মৌলিক যে জিনিসগুলো জনগণের আশা আকাঙ্ক্ষার জায়গায় রয়েছে, সেটি হলো যে দেশের অর্থনৈতিক চাপ, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আমাদের পরিকল্পনা তো আপনি দেখছেন যে এবার রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের এমপি, মন্ত্রী এবং সরকার নিজেও ভ্রাম্যমাণ আদালতগুলো কার্যকর রেখেছে এবং প্রধানমন্ত্রী নিজেও বলছে যে রমজানের এই মাসে ব্যবসায়ীরা যেন আপনার এই যে ইচ্ছা করে দ্রব্যমূল্য বৃদ্ধি না করে, এবং যে সিন্ডিকেটের কথা বলছেন, এই সিন্ডিকেট তো আমরা ইনহেরিটিক্যালি পেয়েছি, তাই না? এখন এই সিন্ডিকেট ইনহেরিটিক্যালি পেয়েছি বিধায় আমরা তো আর ক্ষমা পাবো না, এটাকে তো ভাঙতে হবে, আমাদেরই দায়িত্ব তো আমাদেরই, এবং সেটা যে ভাঙার প্রক্রিয়া চলছে বিধায় তো এখনও আপনি ওই পর্যায়ে যাননি যে দ্রব্যমূল্য আপনার ধরাছোঁয়ার বাইরে। দেখেন যে তেলের বাজার নিয়ে, বিশেষ করে জ্বালানি তেল নিয়ে যে তেলেস্মাতি কারবার ঘটে গেল, আমরা কি সেখানে দায়িত্বশীলতার পরিচয় দেইনি? আমরা মানুষের একটা হুজুগ উঠেছিল যে তেল হয়তো পাওয়া যাবে না, ফিলিং স্টেশনগুলো ক্রাউড হয়ে গেল, কিন্তু তেল কিন্তু আমাদের এই এপ্রিল মাস, এটা তো মার্চ মাস পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধির কোনো উপায় নেই, কারণ আমরা আগের দামেই তেল কিনেছি। এখন যে তেলটা কিনবো সেটা যেহেতু ব্যারেল প্রতি বেড়ে গেছে, 120 টাকা মনে হয়, $120, এবং এখন আবার জাহাজ ভাড়াও বাড়ছে, এইসব বিষয়ে আমাদের মোকাবেলা করতে হবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে এটা, এবং এই চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে এবং আমরা করব সেটা। আর আর আইন শৃঙ্খলা রক্ষার যেটা বলছেন, দেখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই বলে যে মনোবল নাকি ভেঙে গেছে। আমরা তো একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন পেলাম, সেখানে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবদান রয়েছে না? তাহলে তো আপনি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন পেতেন না। তার মানে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের, দে ক্যান ডু এভরিথিং ইজ পসিবল ফর দেম। এখন আমি যেটা দেখলাম যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এত টাকা গত 17 বছর খরচ হয়েছে, কিন্তু আমি প্রান্তিক পর্যায়ে দেখি যে পুলিশ স্টেশনগুলোতে যথেষ্ট লজিস্টিক সাপোর্ট কিন্তু নেই। আমাদের বর্তমান সরকার, আমি একটু জনাব, আমাদের সময় যেহেতু শেষ হয়ে গেছে, আমি একদম শেষ প্রশ্নটি রাখতে চাই। জনাব আশরাফ কাসের মর্নিং শোজটাতে একটা কথা বলে, আজকের প্রথম দিনের থেকে আমাদের প্রত্যাশা যেমন আছে, চ্যালেঞ্জও আছে, অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু রয়েছে। আপনি ছোট করে কি বলবেন এবং এই সংসদকে প্রাণবন্ত রাখতে কি ভূমিকা পালন করবে সবাই, সেটি একটু জানাবেন। দেখুন, প্রধান চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার গত 18 মাসে যে অর্ডিন্যান্সগুলো জারি করা হয়েছে, যেখানে জুলাইয়ের অনেক আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আছে, সেগুলোকে আপনি কি করে অনুমোদন দিবেন কিংবা খারিজ করবেন, এটি নিয়ে যথেষ্ট বিতর্ক হবে, আলোচনা হবে, কিন্তু আমরা এটিকে একটি সুরাহা দেখতে চাই। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে সংসদটি আপনার আজকে 5টি কমিটি হয়েছে, বাকি কমিটিগুলো করা হবে এবং সেখানে যেন বিরোধী দলের ব্যক্তিবর্গকে সভাপতি করা হয়, তাহলে আপনি মন্ত্রণালয়ের উপরে নজর রাখতে পারবেন। তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে ডেপুটি স্পিকার আপনাকে বিরোধী দলকে দিতে হবে। আপনি সাংবিধানিক সংস্কার পরিষদের শপথ নেন কি না নেন, এটি শিষ্টাচার, কেননা সংসদটি যেন কার্যকর থাকে। চতুর্থ চ্যালেঞ্জ হচ্ছে আপনার দলের এমপিদেরকে বলতে হবে যে তাদের পড়াশোনা করতে হবে, সাহস জোগাড় করতে হবে এবং তারা যেন সত্যি কথা বলে সংসদে, কোনো ভয় ভীতির ঊর্ধ্বে থেকে।
এবং দুটি বিষয় ছাড়া ৭০ অনুচ্ছেদে আপনি কিন্তু দলের বিরুদ্ধে কথা বলতে পারেন। আমরা যদি সংসদকে এইভাবে দেখি তাহলে আপনি দেখবেন বাজারের অনেক বিষয় যেটি আমরা টকশোতে আলোচনা করি সেটি সংসদে আলোচনা হবে। যেমন দ্রব্যমূল্যের বিষয়টি আপনি বলছিলেন, এটির সিন্ডিকেটের কথা আমরা ৫৪ বছর ধরে শুনেছি, মানুষ এগুলো শুনতে আর অভ্যস্ত না। এর সাথে রাজনীতি জড়িত, সরকার জড়িত, সরকারের প্রভাবশালী মন্ত্রীরা জড়িত, ব্যবসায়ীরা জড়িত। আপনি সেটি বিরোধী দলের মুখে শুনতে হবে কেন? সরকার দলের একজন এমপি কেন এই কথা বলবে না? আমরা সেই সংসদ দেখতে চাই যেখানে সরকার দলের একজন সরকারের দুর্বলতার কথা বলে। এরকম একটি জায়গায় যখন আপনি যেতে পারবেন, আপনি বিশ্বাস করেন মাঠে আপনি খেয়াল করেছেন মব বলে কিছু এখন নাই, যমুনা ঘেরাওয়ের জন্য কেউ আর যাচ্ছে না, শাহবাগ এখন আর কোনো দখলে নাই, পরিবর্তন কিন্তু হচ্ছে। কাজেই আমরা দেখতে চাই রাজনীতিটি সংসদে চলে যাক, বিতর্কটি সংসদে চলে যাক, মানুষ যেন যেমন করে একটি শক্তি ক্ষমতায় না আসাতে মানুষের স্বস্তি ফিরে পেয়েছে সেরকম সরকারের আচরণে যেন আমরা স্বস্তি যাতে বজায় থাকে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবারও হাজির হব স্বাধীন সংলাপ নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটি নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।